লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর চোখের আড়ালে। ফেসবুকে বই পড়ছি, এমন একটা ছবি বা ভিডিও দিতে গেলে সবাই সব সময় ইংরেজি বইয়ের ছবি দেয় কেন বল দেখি? মোবাইল স্ক্রোল করতে করতে মৃদু স্বরে কথাটা বলল তিস্তা। আজ আমি আর তিস্তা দুজনেই বাড়ি থেকে লাঞ্চ নিয়ে আসিনি। সেই কারণে ক্যান্টিনে এসে অনুপদার কাছে দুটো পরোটা আর ডিমের কারির অর্ডার দিয়ে চেয়ারে এসে বসে আছি। অনুপদা বলেছে ঘড়ি ধরে 7 মিনিট বসতে হবে। সেই 7 মিনিটের 2 মিনিট তখন সবে অতিক্রান্ত হয়েছে। আমি বকের মতো মুন্ডুটা একটু কাত করে হাই তুলতে তুলতে জানলা দিয়ে রাস্তার লোকজন দেখছিলাম, আর তিস্তা চেয়ারে হেলান দিয়ে ডান পায়ের উপর বাবাটা তুলে বসে মোবাইল ঘাঁটছিল। এখন নাকের উপর চশমাটা নামিয়ে নিজের মন্তব্যের উত্তর পাওয়ার আশায় আমার দিকে তাকিয়ে আছে। অসম্পূর্ণ হাইটা শেষ করে আমি উত্তর দিলাম, আর কি, কিছুটা নিজেকে বাড়তি নম্বর পাওয়ানোর ছক। আমি ভীষণ শিক্ষিত, ইংরেজিটা এত ভালো বুঝি যে তাতেই গপ্প থেকে শুরু করে স্বপ্ন সবেতে সাবলীল। কেন, শরৎ চাটুর্যে, রবি ঠাকুর বা একখানা সুনীল গাঙ্গুলির বই নিয়ে ছবি দিলে কি নিজেকে ছোট করা হয়? শোন ভাই, এমনিতেই খালি পেটে ছুঁচো ডন মারছে, তার মধ্যে এসব আতের লোকের বেফালতু পোস্ট করা ছবি ভিডিও নিয়ে আমায় কেন প্রশ্ন করছিস বলতো? এদের চিন্তা ভাবনাটাই বিচিত্র, তাই তার নাগাল পাওয়া সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। চশমাটা নাকের ওপর আরেকটু উপরে ঠেলে দিয়ে তিস্তা বলল, ব্যাপারটা আমি বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি। বিভিন্ন মানুষকে দেখছি তারা ব্রেকফাস্ট করতে করতে, গাড়ি চালাতে চালাতে, ভ্যাকেশনে গিয়ে, মেট্রোতে বসে যখনই কোনো বই পড়েছে বা ছবি দিচ্ছে, সব বই ভাই ইংরেজি। এরা সত্যি সত্যি বইগুলো পড়ছে? ততক্ষণে অনুপদা দুজনের সামনে পরোটা আর লাল লাল ডিমের কারি দিয়ে গেছে। তারই এক টুকরো ছিঁড়ে মুখে ফেলে বললাম, বই সত্যি সত্যি ভালো করে পড়লে বইটাই পড়তো, ছবি বা ভিডিও তুলে পোস্ট করে পাবলিককে দেখাতে হতো না। যেখানেই দেখবি শো অফ একটু বেশি মাত্রায় চলছে, জানবি সেখানে গভীরতা নেই। তিস্তার কথাটা পছন্দ হলো। মোবাইল হাত থেকে নামিয়ে রেখে এবার খাওয়ায় মন দিল। ডিমের কারির আলুটা চামচ দিয়ে ভাঙতে ভাঙতে বললাম, এই যে মেট্রোতে বা ক্যাফেতে বসে যারা ওই মোটা মোটা ইংরেজি সাইকোলজিক্যাল থ্রিলার বা সেলফ হেল্প বইয়ের প্রচ্ছদ দেখিয়ে রিলস বানায়, তাদের 10 জনকে জিজ্ঞেস করবি বইটার সারমর্ম কি, দেখবি থতমত খেয়ে বলবে, না মানে লেখক আসলে হিউম্যান মাইন্ডের ডার্ক সাইডটা দেখিয়েছেন, ব্যাস ওইটুকুই। ভেতরে যে কি আছে তা খোদ লেখক আর ওপরওয়ালাই জানেন। হি হি করে হেসে উঠল তিস্তা। দুটো পরোটা, ডিমের কারি আর তার সঙ্গে 1 কাপ করে চা খেয়ে অফিসে ফিরে আসতে আমাদের মোট 15 মিনিট লাগলো। অঞ্জনদার চোখ কুঁচকে তাকিয়ে থাকা নজর সামলে কিউবিকালে এসে স্ক্রিনের সামনে যখন আবার বসলাম, তখন আমাদের দুজনেরই নাকের উপর বিন্দু বিন্দু ঘাম। ডেস্কে ফিরতেই শুরু হলো কর্পোরেট জীবনের চেনা নরক গুলজার। এসির চড়া ঠান্ডা হাওয়া সত্ত্বেও অফিসের পরিবেশটা যেন ফুটন্ত কড়াইয়ের মতো গরম। চারিদিকে শুধু কিবোর্ডের খটখট শব্দ, প্রিন্টারের একটানা ঘড়ঘড়ানি আর কিউবিকলগুলোর ওপার থেকে ভেসে আসা গম্ভীর আলোচনা। কারোর মুখে কোনো বাড়তি কথা নেই, সবার চোখ আঠা দিয়ে সাটা ল্যাপটপের স্ক্রিনে। আমাদের টিম লিডার একটু আগেই একগাদা ডেটা শিট তিস্তার টেবিলে আছাড় মেরে দিয়ে গেছেন। ইভিনিং ক্লায়েন্ট কলের আগে ওগুলো নাকি রেডি চাই। তিস্তা কপালে হাত দিয়ে মাউসটা এমনভাবে স্ক্রোল করছে যেন ওটা মাউস নয়, বসের গলা। আমিও নিজের ডেস্কে বসে এক নাগারে কাস্টমার ফিডব্যাক ফর্মগুলো মেলানোর চেষ্টা করছি। 6:45 নাগাদ চারিদিকের এই যান্ত্রিক কোলাহলকে ছাপিয়ে একটা চেনা সুর বেজে উঠল। তিস্তার কিউবিকলের কোণ থেকে ওর মোবাইলের ভাইব্রেশন আর রিংটোনের শব্দটা পাওয়া গেল। স্ক্রিনে নামটা ফুটে উঠতে তিস্তার সেই গম্ভীর ক্লান্ত মুখে এক চিলতে রোদ এসে পড়ল। আমি এখন চোখ বুজে বলে দিতে পারবো ওই ফোনটা কার। শুধু আমি কেন, এই ফ্লোরের মোটামুটি প্রায় সবাই বলে দিতে পারে ফোনটা কে করেছে। রোজ ঠিক এই সময় ফোন করে ইন্দ্র। নিজের অফিস থেকে বেরিয়ে তিস্তাকে বাইকের পিছনে বসিয়ে তার বাড়িতে ড্রপ করে তবে বাড়ির দিকে যায়।
একঘেয়ে দম বন্ধ করা কর্পোরেট রুটিনের শেষে ওই বাইকের পেছনের সিটটুকু আর কাঁধে হাত দিয়ে বসাটুকুই যেন তিস্তার সারা দিনের সমস্ত ক্লান্তি ভ্যানিশ করে দেওয়ার জন্য যথেষ্ট, যেটাকে বলা যায় ম্যাজিক ওষুধ। কিবোর্ড থেকে হাতটা সরিয়ে তিস্তা ফিসফিস করে আমায় বলল, ইন্দ্র নিচে এসে গেছে রে, আমি চললাম, কাল দেখা হবে। তিস্তা আর এক মুহূর্ত নষ্ট না করে কিউবিকল থেকে প্রায় ডানা মেলে লিফটের দিকে এগিয়ে গেল। আমি নিজের ডেস্কে বসে জানলা দিয়ে নিচে তাকানোর চেষ্টা করলাম। 6 তলার ওপর থেকে নিচে রাস্তাটাকে একটা চলমান আলোর নদী বলে মনে হচ্ছিল। অফিস ছুটির এই সময়টায় নিউ টাউনের রাস্তাগুলোয় গাড়ির হেডলাইটের মেলা বসে যায়। চেনা ব্লু কালারের রয়্যাল এনফিল্ডটার ওপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইন্দ্র। পরনে ফর্মাল শার্ট, কাঁধে ল্যাপটপ ব্যাগ। কাচের দরজা ঠেলে তিস্তা হন্তদন্ত হয়ে ওখানটায় গিয়ে পৌঁছালো। ইন্দ্র হেলমেটটা তিস্তার হাতে বাড়িয়ে দিল। তিস্তা সেটা মাথায় গলিয়ে বাইকের পিছনের সিটে বেশ বসে ইন্দ্রর কাঁধে হাতটা রাখলো। বাইকটা স্টার্ট নিয়ে ধোঁয়া উড়িয়ে ভিড়ের মাঝে মিলিয়ে যেতেই আমি একটা লম্বা শ্বাস ফেলে আবার নিজের ল্যাপটপের স্ক্রিনে মন দিলাম। আসছে ডিসেম্বরে এই দুটোর বিয়ে। ইন্দ্র আমার ভাইয়ের বন্ধু। ওদের পরিবারটা এই শহরের বুকে একটা খাঁটি অভিজাত ও সম্ভ্রান্ত পরিবার বলতে যা বোঝায় ঠিক তাই। উত্তর কলকাতায় ওদের একটা বড় বনেদি 3 তলা বাড়ি আছে, যার সদর দরজায় এখনও পিতলের নেম প্লেটে জলজল করে মজুমদার নিবাস। ইন্দ্রের ঠাকুরদা ছিলেন নামকরা আইনজীবী, আর বাবা বর্তমানে একটা বড় সরকারি ব্যাংকের রিটায়ার্ড জেনারেল ম্যানেজার। রুচি, শিক্ষা আর আভিজাত্য ওদের রন্ধ্রে রন্ধ্রে। বাড়ির বড় ছেলে ইন্দ্র নিজে অত্যন্ত মেধাবী। যাদবপুর থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাশ করে সে এখন সেক্টর 5-এর একটা প্রথম সারির নামী মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। মোটা মাইনের চাকরি, কাঁধে ল্যাপটপ ব্যাগ আর চোখে একটা ঠান্ডা শান্ত বুদ্ধির দীপ্তি। সব মিলিয়ে ভাইয়ের বিয়েতে ইন্দ্রকে দেখে তিস্তার প্রথম দর্শনেই ভীষণ ভালো লেগে গেছিল। তারপরে ফেসবুকে খুঁজে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আর ঘনিষ্ঠতা। 2 দিন আগে তিস্তা আমায় বলেছিল এই শীতেই নাকি ওরা বিয়ে করবে। অফিসের কাজ শেষ করতে করতে আমার প্রায় 8টা বেজে গেল। ট্রাফিক জ্যাম পেরিয়ে গলির মোড়ে নেমে তরকা আর রুটি নেওয়ার জন্য তখন পাড়ার হোটেলটার সামনে দাঁড়িয়ে আছি। একটা ছোট ফ্ল্যাটে আমি একাই ভাড়া থাকি। যেদিন বেশি ক্লান্ত থাকি সেদিন অফিস থেকে ফেরার পর আর রান্না করতে ইচ্ছে করে না। তখন গলির মোড়ের সুধার রান্নাঘর এর তরকা আর রুটি আমার পছন্দের টপ লিস্টে। মোবাইল থেকে নোটিফিকেশনের শব্দটা কানে এলো। কোনো মেসেজ ঢুকছে হয়তো। আমি গা করলাম না। কিছুক্ষণ পরে যখন ফ্ল্যাটে এসে দরজার তালা খুলছি তখন মোবাইলটা আবার সশব্দে বেজে উঠল। পকেট থেকে চাবিটা বের করে দাঁত দিয়ে কামড়ে ধরে ব্যাগটা কোনো মতে এক হাতে সামলে ফোনটা বের করলাম। স্ক্রিনে জলজল করছে তিস্তার নাম। এই অসময়ে তিস্তার ফোন। সাধারণত এই সময়ও বাড়িতে পৌঁছে মায়ের সাথে করে রান্নাঘরে ঢোকে, নয়তো ইন্দ্রর সাথে ফোনে গল্প করে। ফোনের সবুজ বোতামটা ডান হাতের বুড়ো আঙুল দিয়ে সোয়াইপ করে কানে নিতেই ওপাশ থেকে একটা অদ্ভুত হাঁপানির মতো আওয়াজ ভেসে এলো, হ্যালো তিস্তা, কিরে? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু একটা ভারী কাঁপা কাঁপা নিঃশ্বাসের শব্দ। বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। আমি হাতের তরকার প্যাকেট টেবিলে রাখলাম আর ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে গলাটা চড়া করলাম। তিস্তা, কথা বলছিস না কেন? হ্যালো, কি হয়েছে বলবি তো? ইন্দ্র ড্রপ করে দেয়নি? কোনো অ্যাক্সিডেন্ট? আমার মাথায় তখন 7-5 ঘুরছে। নিউ টাউনের ওই ভিড় রাস্তায় ফিরতি পথে কোনো গোলমাল হলো নাকি? বললাম, তুই শান্ত হ, একটু বড় করে শ্বাস নে, তারপর গুছিয়ে বল। ফোনটা কানের সাথে আরো জোরে চেপে ধরে সোফাটায় ধপ করে বসে পড়লাম। ঘরের সিলিং ফ্যানটা বনবন করে ঘুরছে, কিন্তু আমার মনে হচ্ছিল চারপাশের বাতাসটা আচমকা বড্ড ভারী হয়ে গেছে। ওপাশ থেকে তিস্তার কান্নার বেগটা আরো বাড়ল, যেন এতক্ষণ ও বাঁধ ভেঙে যাওয়ার অপেক্ষায় ছিল। ইন্দ্র এখনো বাড়ি ফেরেনি। অফিস থেকে বেরোনোর সময় নাকি ইন্দ্র কাকিমাকে ফোন করে বলেছিল ও আমায় ড্রপ করে সোজা বাড়ি চলে আসছে, কিন্তু এতক্ষণ হয়ে গেল ওর কোনো পাত্তা নেই। কাকিমা ভাবলেন ও হয়তো আমার ওখানেই আটকে গেছে, তাই আমার কাছে খোঁজ নিচ্ছিলেন। ওকে ফোন করেছিস? ফোন সুইচ অফ বলছে। দেওয়াল ঘড়িতে চোখ পড়ল, তখন 9:30 বেজে গেছে।
সান্ত্বনা দেওয়ার জন্য কোনো কিছু কাউকে বলতে গেলে গলায় এমনিতেই মানুষের ঠিক জোর থাকে না। আমিও ঠিক তেমনি জোর না পাওয়া গলায় মিনমিন করে বললাম, হয়তো ওর ফোনে কোনো চার্জ নেই। তার আগে অন্তত 20 বার ফোন করেছি, তখন রিং হয়ে যাচ্ছিল কিন্তু ধরছিল না। তারপরে এখন সুইচড অফ। কাকিমাকে তো জানি, সবেতেই খুব প্যানিক করে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি হবে বলতো? কিছু হবে না, খানিক বাদে দেখবি ও বাড়ি পৌঁছে যাবে। হয়তো তখন বাইক চালাচ্ছিল বলে তোদের ফোন ধরতে পারিনি, আর এখন হয়তো চার্জটাই চলে গেছে। মুখে এই কথাগুলো বললেও মনের মধ্যে তখন আমার অন্য চিন্তাভাবনা চলছে। মন বলছে আর কিছুক্ষণ দেখার পরেই অন্য সব বন্ধু বান্ধবকে খবর দিতে হবে, আর তারপরে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। শোন তিস্তা, তুই একদম প্যানিক করিস না। আমি ইন্দ্রর বন্ধুদের গ্রুপটায় একবার খোঁজ নিচ্ছি। এই জ্যামের সময়ে 1.5-2 ঘন্টা লাগাটা খুব অস্বাভাবিক নয়। তুই ইন্দ্রদের বাড়ি চলে যা, কাকিমার পাশে থাক। কোনো মতে তিস্তাকে আশ্বস্ত করে ফোনটা কাটলাম, কিন্তু ফোন কাটতেই ঘরের ভেতরে নিস্তব্ধতা যেন আমায় গিলতে এলো। সিলিং ফ্যানের একটানা আওয়াজটা আচমকা বড্ড বেশি কানে লাগছে। টেবিলের ওপর রাখা তড়কা রুটির প্যাকেটটা থেকে বেশ কড়া গন্ধ বেরোচ্ছে, কিন্তু প্রতিদিন এই সময় পাওয়া চনমনে খিদেটা একদম ভ্যানিশ হয়ে গেছে। সারাদিনের ক্লান্তিটাও আর যেন অনুভব করতে পারছি না। পকেট থেকে ফোনটা বের করে ইন্দ্র নম্বর ডায়াল করলাম। যান্ত্রিক নারীকণ্ঠের সে চেনা ঘোষণা, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইজ কারেন্টলি সুইচড অফ। মনে পড়ে গেল ইন্দ্রর সেই শান্ত বুদ্ধিদীপ্ত চেহারাটা, যে ছেলেটা তিস্তাকে ড্রপ করার সময় হেলমেটটা পরম যত্নে ওর মাথায় পরিয়ে দেয়। সে কাকিমাকে ফোন করে জানানোর পরেও এতটা সময় নিখোঁজ থাকবে। কোনো অ্যাক্সিডেন্ট? বুকটা কেঁপে উঠল। বাইক অ্যাক্সিডেন্ট হলে তো পুলিশ বা কোনো পথচারী ফোন করত, কিংবা ফোনটা অন্তত অন থাকতো। আমি আর দেরি না করে আমাদের কমন ফ্রেন্ড মিথকে ফোন করলাম। 3 বার রিং হওয়ার পরও ফোনটা ধরলো। ব্যাকগ্রাউন্ডে IPL এর কমেন্ট্রির আওয়াজ শোনা যাচ্ছে। কিরে ভাই, এই অসময়ে? বেকায়দায় পড়ে গেছি ভাই, ইন্দ্রর কোনো খবর পাওয়া যাচ্ছে না। ইন্দ্র মানে তোর সেই ভাইয়ের বন্ধু ইন্দ্রাশিস মজুমদার তো? হ্যাঁ ওই। কখন থেকে খবর পাচ্ছিস না? ওর গার্লফ্রেন্ড তিস্তাকে ড্রপ করে দিয়েছে 6:30 পৌনে 7টা নাগাদ। তারপর থেকে ওর কোনো খোঁজ নেই, ফোনটা সুইচড অফ। এখন প্রায় 10টা বাজতে চললো। আর একটু অপেক্ষা করবি নাকি? মনে হয় আর একটু অপেক্ষা করা উচিত, তারপরে না হয় পুলিশ স্টেশনে যাওয়া যাবে। আমি জেগে আছি, কোনো খবর পেলে জানাস। ঘড়ির কাঁটা তখন 11:15 ছুঁই ছুঁই। তিস্তার আবার ফোন এলো। এবার ওর গলাটা আর শুধু কান্নার নয়, আতঙ্কের চরম সীমায় পৌঁছে গেছে। ওরা ওরা বাইকটা পেয়েছে রে। তিস্তার গলা কাঁপছিল। বাইক পেয়েছে? কোথায়? ইন্দ্র কোথায়? আমি সোফা থেকে প্রায় লাফিয়ে উঠলাম। বাইপাসের ধারে একটা ঢাকনা খোলা ম্যানহোলের কিছুটা দূরে বাইকটা স্ট্যান্ড করা আছে। চাবিটা ইগনিশনে লাগানো, কিন্তু ইন্দ্র ল্যাপটপ, ব্যাগ, ওর মোবাইল কিছু নেই সেখানে। পুলিশ কাকিমাদের খবর দিয়েছে। কথাটা শুনে আমার হাতের মুঠো থেকে ফোনটা প্রায় খসে পড়ার উপক্রম হলো। বাইকটা স্ট্যান্ড করা, চাবি লাগানো। যদি কোনো দুর্ঘটনা হতো তবে বাইক ছিটকে পড়ে থাকতো, কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে বাইক রেখে একটা মানুষ মাঝ রাস্তায় কোথায় ভ্যানিশ হয়ে যেতে পারে? দেরি না করে আমি আবার মিথকে ফোন করে সব বললাম। কি ব্যাপারটা হলো বল দেখি। সেটাই তো ভাবছি, মাঝ রাস্তায় বাইকটা রেখে কোথায় চলে গেল? তুই একটু দেখ না ভাই, তোর মেশো তো পুলিশে আছে। যদি একটু উপর মহলে বলে ওর মিসিংটা বিশেষ গুরুত্ব সহকারে দেখার ব্যবস্থা করে দেন। তিস্তাটা বড় কান্নাকাটি করছে রে। কত সমস্যারই তো সমাধান করলি ভাই। বন্ধু বান্ধবদের মধ্যে ঘটে যাওয়া এমন একটা দুর্ঘটনা একটু সাল্টে দে না। কিছুক্ষণ চুপ করে থেকে মিত বলল, আমি তোর বাড়িতে আসছি, চল তবে ইন্দ্রদের বাড়ি যাওয়া যাক। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রথমে মোবাইল চার্জে বসালাম, তারপরে হাত মুখ ধুয়ে রুটি আর তড়কা খেয়ে নিলাম। আকাশে মেঘ করছে দেখে ফ্ল্যাটের জানলা দরজাগুলো ভালো করে বন্ধ করে দিলাম। তারপরে একটা টি-শার্ট আর জিন্স গলিয়ে ফ্ল্যাটের দরজায় তালা লাগালাম। আমায় এখন ইন্দ্রদের বাড়ি পৌঁছতে হবে। আজ রাতে ঘুমের কোনো সম্ভাবনা আছে বলে তো মনে হচ্ছে না। রাত যত বাড়ছে নিউ টাউনের চেনা আলো ঝলমলে রাস্তাটা যেন তত বেশি রহস্যময় আর অচেনা ঠেকছে। চিন্তাও হচ্ছে খুব। সন্ধেবেলায় যে ছেলেটাকে অফিসের সামনে দেখলাম, আচমকা তার কি এমন হলো? মিনিট 40 পরে মিত ওর বাইকটা নিয়ে আমার ফ্ল্যাটের নিচে এসে দাঁড়ালো। সচরাচর মিতের মুখে যে হাসিটা লেগে থাকে, আজ এই মাঝরাতে তা উধাও। ওর চশমার কাচের আড়ালে চোখ দুটো বেশ গম্ভীর। আমি বাইকের পেছনে উঠতেই ও এক্সিলারেটর ঘোরালো।
রাতের নিউ টাউন এখন অনেকটাই শান্ত, কিন্তু রাস্তা নিয়ন আলোগুলো যেন আমাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এসে মুখে লাগলো। বিশ্ব বাংলা গেটের ওপর লাগানো নীল সাদা আলোগুলো মাথার ওপর এক অদ্ভুত ছায়া তৈরি করে রেখেছে। রাস্তার দুপাশের সারিবদ্ধ ল্যাম্পপোস্টগুলো থেকে হলুদ আর সাদা আলো এসে পড়েছে পিচ ঢালা চওড়া রাস্তার ওপর। ফাঁকা রাস্তায় সেই আলো প্রতিফলিত হয়ে মনে হচ্ছে যেন একটা রূপলী নদীর বুক চিরে আমাদের বাইকটা ছুটে চলেছে। রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালগুলো একা একাই সবুজ থেকে হলুদ আর হলুদ থেকে লাল হয়ে যাচ্ছে। নিয়ম মেনে পাহারা দেওয়ার মতো কেউ নেই সেখানে। বাইপাসের দিকে যাওয়ার পথে মিত বলল, আমি আসার আগেই মেশোকে ফোন করেছিলাম রে। মেশো চিংড়িঘাটা ট্রাফিক গার্ড আর লোকাল থানায় কথা বলেছে। বাইকটা যেখানে পাওয়া গেছে সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে একটা সিসিটিভি ক্যামেরা আছে। পুলিশ অলরেডি সেটার ফুটেজ চেক করতে শুরু করেছে। ফুটেজে কিছু পাওয়া গেল? আমি মিতের কাঁধ খামছে ধরে অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম। মেশো বলল ৮ ঘন্টার মধ্যে আপডেট দেবে। আপাতত আমাদের ইন্দ্রদের বাড়ি পৌঁছানো দরকার। ওখানে পরিস্থিতি নিশ্চয়ই খুব খারাপ। উত্তর কলকাতার মজুমদার নিবাসের সামনে যখন আমরা পৌঁছলাম তখন মাঝরাত পেরিয়ে গেছে। ছিমছাম শান্ত পাড়াটা যেন আজ এই অসময়েও জেগে আছে। বাড়ির সদর দরজার সামনে দুটো পুলিশের গাড়ি দাঁড়িয়ে। ভেতরে ঢুকতে চোখে পড়ল একতলার মস্ত বড় বসার ঘরটায় চেনা অচেনা মানুষের ভিড়। ঘরের একটা কোণে সোফায় বসে আছেন ইন্দ্রর মা কাকিমা। ওর ফর্সা মুখটা কান্নায় লাল হয়ে গেছে, চোখ দুটো জলে ভিজে। তিস্তা ওর পাশে বসে ওর হাত দুটো শক্ত করে ধরে আছে। তিস্তার নিজের চোখেও জল, কিন্তু নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে কাকিমার জন্য। ইন্দ্রর বাবা, যিনি চিরকাল অত্যন্ত রাশভারী মানুষ হিসেবে পরিচিত, তিনিও আজ কেমন যেন ভেঙে পড়েছেন। ঘরের এক কোণে দাঁড়িয়ে পুলিশের এক অফিসারের সাথে নিচু স্বরে কথা বলছেন। আমাদের দেখে তিস্তা চোখ দিয়ে ইশারা করলো। আমরা ওর দিকে এগিয়ে গেলাম। কিরে, কোনো খবর? তিস্তা ফিসফিস করে জিজ্ঞেস করলো। আমি তিস্তাকে ভরসা দেওয়ার জন্য ওর কাঁধে হাত রাখলাম। মুখে বললাম, চিন্তা করিস না, দেখ কাকে নিয়ে এসেছি। ঠিক কোনো না কোনো একটা উপায় বের হবে। তিস্তা জল ভরা চোখের মিতের দিকে তাকালো। মিত এগিয়ে এসে ওকে ভরসা দেওয়ার জন্য বলল, সব ঠিক হয়ে যাবে, একটু টাইম দাও। আচমকায় মিতের পকেটের মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখেই ও আমার দিকে তাকিয়ে বলল, মেশো ফোন করছে। ফোনটা রিসিভ করে ও ঘরের লাগোয়া বারান্দায় চলে গেল কথা বলতে। আমি তিস্তার পাশে বসে কাকিমার মাথায় হাত রাখলাম। কাকিমা আমায় দেখে ডুকরে কেঁদে উঠলেন। আমার ইন্দ্র তো কোনো শত্রু ছিল না, ও তো কোনোদিন কারোর ক্ষতি করেনি, তবে কেন এমন হলো? অফিস থেকে বেরোনোর সময় তো বলল, মা আমি তিস্তাকে পৌঁছে দিয়ে ৮ ঘন্টার মধ্যে আসছি। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা ছিল না। ঠিক তখনই মিত বারান্দা থেকে ঘরের ভেতরে ঢুকলো। ওর মুখের ভঙ্গি পাল্টে গেছে। আমি মনে মনে ভয় পেলাম। মিত সোজা ইন্দ্রর বাবার দিকে এগিয়ে গেল এবং পুলিশ অফিসারের সামনে গিয়ে দাঁড়ালো। আমি আর তিস্তাও কৌতূহল চাপতে না পেরে উঠে গেলাম। কি ব্যাপার মিত, মেশো কি বলল? আমি জিজ্ঞেস করলাম। ইন্দ্রর বাবা মিতকে চিনতেন না। তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, ইন্দ্রের বন্ধু বুঝি? পুলিশে চাকরি করে? না কাকু, মিত পুলিশে চাকরি করে না, ও একজন ইঞ্জিনিয়ার, আমাদের কমন ফ্রেন্ড। আমি ওকে নিয়ে এসেছি সাথে করে, কারণ ও অনুসন্ধানী হিসেবে এর মধ্যে বেশ নাম করে ফেলেছে। আমার কথা শুনে ইন্দ্রর বাবা একটু অবাক হয়ে মিতের দিকে তাকালেন। ওর সে চশমা পরা অবসন্ন চোখের ভেতরে এক চিলতে আশার আলো যেন চিকমিক করে উঠল। তবে পাশে দাঁড়িয়ে থাকা লোকাল থানার সাব ইন্সপেক্টর ভদ্রলোক খাতা থেকে মুখ তুলে কিছুটা বাঁকা নজরে মিতের দিকে তাকালেন। পুলিশের সামনে সাধারণ কোনো ছেলের অনুসন্ধানী পরিচয়টা ওর বোধহয় খুব একটা পছন্দ হলো না। তিনি একটু গলা খাকারি দিয়ে বললেন, তা আপনার কাছে সিসিটিভি ফুটেজ থেকে কি আপডেট আছে বলুন শুনি। আমাদের কাছে তো এখনো কোনো ফাইনাল রিপোর্ট আসেনি। ঘটনাটা ঘটেছে ঠিক রাত 8:45 নাগাদ। পুরো ঘরটা তখন একদম শান্ত। কান্নায় ভেঙে পড়া কাকিমাও তখন চোখের জল মুছে মিতের দিকে চেয়ে আছে। তিস্তা আমার হাতটা খামচে ধরলো। ওর হাতের তালুটা বেশ ঠান্ডা। মিত বলতে শুরু করলো, ফুটেজে দেখা যাচ্ছে ইন্দ্র বাইপাসের ওই অন্ধকার মতন জায়গায় এসে বাইকটা থামায়। খুব স্বাভাবিকভাবে ও বাইকটা স্ট্যান্ড করে। চাবিটা ইগনিশনেই গোজা ছিল। জায়গাটা একদম ফাঁকা। তারপর ও কাঁধে ল্যাপটপ ব্যাগটা নিয়ে রাস্তার উল্টো দিকে চলে যায়। রাস্তার উল্টো দিকে কেন? ইন্দ্রর বাবা ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন। ওদিকে তো ওই সময়ে বাস বা অটো পাওয়ার কথা নয়। আর ও নিজের বাইক চলন্ত অবস্থায় ফেলে রেখে ওদিকে যাবে কেন?
ওনার কথার কোনো উত্তর দিল না। ওর গলার স্বর এবার গম্ভীর শোনালো। রাস্তার ওপাশে একটা কালো রঙের স্করপিও গাড়ি দাঁড়িয়েছিল। উইন্ডো স্ক্রিনে কোনো রিফ্লেকটিভ স্টিকার ছিল না, আর হেডলাইটগুলো নেভানো ছিল। ইন্দ্র সোজা গিয়ে সেই গাড়িটার পেছনের সিটের দরজা খুলে প্রথমে কথা বলতে থাকলো, তারপর একবার পিছন ফিরে বাইকের দিকে তাকিয়ে ভেতরে ঢুকে গেল। তারপরই গাড়িটা প্রচণ্ড গতিতে সায়েন্স সিটির দিকে বেরিয়ে গেল। থানার সাব ইন্সপেক্টর এবার কিছুটা নড়ে চড়ে বসলেন। ডায়েরিটা বন্ধ করে বললেন, গাড়িটার নম্বর নোট করতে পারা গেল? পেরেছে, কিন্তু মেশো অলরেডি বিআরটিএ ডেটাবেসে চেক করে দেখেছে ওই নম্বরের কোনো গাড়ির অস্তিত্ব নেই। ওটা একটা ভুয়ো নম্বর প্লেট। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? মিত এবার আমার আর তিস্তার দিকে তাকালো। ইন্দ্র যখন গাড়িটায় উঠছিল, ওর বডি ল্যাঙ্গুয়েজে কোনো জোর জবরদস্তি বা ধস্তাধস্তির লক্ষণ ছিল না। কেউ ওর মাথায় বন্দুক ঠেকায়নি বা ও পেছন ফিরে সাহায্য চেয়ে হাতও নাড়েনি। ও খুব স্বাভাবিকভাবে, যেন স্বেচ্ছায়, ওই অপরিচিত গাড়িটায় গিয়ে বসলো, ঠিক যেন ও আগে থেকে জানতো গাড়িটা ওখানে ওর জন্যই অপেক্ষা করছে। তিস্তা অসহায়ের মতো একবার মিতের দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে। কাকিমা আবার ডুকরে কেঁদে উঠলেন, এ হতেই পারে না। আমার ছেলে কেন একটা চোর ডাকাতের গাড়িতে নিজের ইচ্ছায় উঠবে? ও তো সোজা বাড়ি আসছিল। পুলিশ অফিসার এবার ইন্দ্রর বাবার দিকে তাকিয়ে বললেন, মজুমদার বাবু, আপনার ছেলের কি কোনো শত্রু ছিল? অফিসে কোনো ঝামেলা বা কোনো পুরনো টাকা পয়সার লেনদেন? না না, ও অত্যন্ত শান্ত ছেলে। এমন কোনো ঝামেলাতে জড়িয়েছে বলে তো আমার অন্তত জানা নেই। পুলিশ অফিসার আরও রুটিন এনকোয়ারি চালাতে লাগলেন। মিত তখন বারান্দায় এসে দাঁড়িয়েছে। আমি গুটি গুটি পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। ব্যাপারটা কি হলো বলতো? কি মনে হয় তোর? মিত বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। গলির মোড়ে থাকা পুরনো লোহার ল্যাম্পপোস্টগুলো থেকে একটা ম্লান হলুদ আলো এসে পড়েছে এবড়ো খেবড়ো পিচের রাস্তার ওপর। সেই আলোয় মাঝে মধ্যে উড়ে যাওয়া মথ বা পোকা ছাড়া আর কিছু চোখে পড়ছে না। এদিক ওদিক তাকিয়ে মিত খুব মৃদু গলায় অনেকটা স্বগতোক্তির মতো বলল, ইন্দ্র কি সত্যি শান্ত সাদামাটা ছেলে ছিল, নাকি ওর এই আভিজাত্য আর মেধার মুখোশের আড়ালে অন্য কোনো বিপজ্জনক জীবন লুকিয়েছিল, কোনো ডার্ক সাইড যা তিস্তাও কোনোদিন টের পায়নি? এই কথার উত্তর আমার কাছে ছিল না। আসলে কোনো মানুষকে দেখে যতটা সহজে আমরা তাকে সম্পূর্ণ চিনে ফেলেছি বলে মনে করি, অতটা সহজ উপায়ে কি সত্যি আমরা কাউকে পুরোটা চিনতে পারি? আমি একটু দীর্ঘশ্বাস ফেলে চুপ করে থাকলাম। মিতের পকেটের ফোনটা কেঁপে উঠল। ও পকেট থেকে ওর ফোনটা বের করলো। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখতেই এতক্ষণের সেই শক্ত গম্ভীর গোয়েন্দার মুখোশটা যেন এক নিমেষে গলে জল হয়ে গেল। আমি আর চোখে দেখলাম স্ক্রিনে জলজল করছে তিতির। স্ক্রিনের উজ্জ্বল আলোয় চশমার কাজ দুটো চকচক করে উঠল। ওপাশ থেকে ভেসে এলো এক উদ্বিগ্ন, অভিমানী অথচ মিষ্টি কণ্ঠস্বর। চারপাশটা নিস্তব্ধ বলে আমি ওর পাশে দাঁড়িয়ে দিব্যি শুনতে পেলাম, তুই আমায় না বলে এত রাতে উত্তর কলকাতা চলে গেছিস কেন? কি হতো বলে খামোখা টেনশন করবি? সন্ধেবেলায় বললি মাথা ধরেছে, তাই আমি ভাবলাম তুই ঘুমো, কাজে দেবে। তোর সঙ্গে যেদিন থেকে জড়িয়েছি টেনশন আমার সেদিন থেকেই সঙ্গী। আমায় বাবলি সব বলেছে। আসলে যে ছেলেটি নিখোঁজ হয়েছে সে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই পড়ে। কি করে না এসে পারি বলতো? না না, আমি সে কথা বলিনি। আমি শুধু বলছি তুই যাই করিস না কেন আমায় না জানিয়ে করিস না প্লিজ। কাল সকালে কিন্তু তোর একটা চাকরির ইন্টারভিউ আছে। তুই রাতটুকু শান্তিতে ঘুমিয়ে নে, আমি একদম ঠিক থাকবো। ঠিক আছে, আমি শুতে গেলাম। তুই বাড়ি ফিরে আমায় একটা টেক্সট করে দিবি। একদম। মিত ফোনটা কেটে দেয়। তারপরে কি মনে হতে আমার দিকে একবার তাকিয়ে মিত আবারও তিতিরের নাম্বারটা ডায়াল করে। আমি তোকে এড়িয়ে বা লুকিয়ে কোনো কিছুতে জড়িয়ে পড়লে তুই বুঝতে পারবি। মানে আমার বক্তব্য, কোনো বউ বা প্রেমিকা কি ব্যাপারটা ধরতে পারবে? শুধু বউ বা প্রেমিকা নয়, মানুষ যখন কোনো অপরাধে বা অনৈতিক কাজে জড়িয়ে পড়ে তখন তার স্বাভাবিক কাজকর্মে কিছুটা চেঞ্জ দেখা যায়। এবার তার কাছের মানুষগুলো যদি তাকে মাইনরলি লক্ষ্য করে তবে কিন্তু কিছু একটা গোলমাল চলছে বোঝা যেতে পারে, কিন্তু কি গোলমাল চলছে সেটা তো বাইরে থেকে বোঝা সম্ভব নয়। আমি যদি কোনো অন্যায় করি তোকে লুকিয়ে, তুই ধরতে পারবি? তোরটা হয়তো আমি ধরতে পারবো, কারণ তোর হ্যাবিটগুলোর সঙ্গে আমি খুব ভালো মতো পরিচিত। ফোন রেখে মিত আমার দিকে তাকিয়ে বলল, তিস্তা আর ইন্দ্র সম্পর্কের গভীরতা কতটা বলতে পারবি? কিছুক্ষণ ভেবে আমি বললাম, দেখ, ইন্দ্র ওকে প্রতিদিন সন্ধেবেলায় অফিস থেকে বাড়ি পৌঁছে দেয়। শুনেছি ডিসেম্বরে নাকি বিয়ে। সোশ্যাল মিডিয়ায় তিস্তার প্রোফাইলে গেলে দেখতে পাবি দুজনের মাখো মাখো ছবিতে পুরো প্রোফাইল কানায় কানায় ভর্তি। এর থেকে বেশি আর কি বলতে পারি বল? আজকাল তো এগুলোকে মানুষ আইডিয়াল বা সুখী রিলেশনশিপের নমুনা হিসেবে দেখে।
আমিও সেটাই জানতাম। মিত একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে ল্যাম্পপোস্টের ম্লান আলোটার দিকে চেয়ে রইল। ওর চোখের চশমার কাছে তখন রাস্তার প্রতিফলন। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, কি ভাবছিস মিত? তিতিরের কথাগুলো শুনে কি তোর মনে হচ্ছে ইন্দ্র তিস্তার থেকে কিছু লুকোচ্ছিল? আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ইলিউশন, বুঝলি? মিত আমার দিকে না তাকিয়ে বলল, মানুষ সেখানে সেটাই দেখায় যেটা সে বিশ্বকে দেখাতে চায়। আসল সত্যিটা লুকিয়ে থাকে পর্দার পেছনে, ঘরের চারটে দেওয়ালের মধ্যে। তিস্তা হয়তো ভালোবাসার ঘরে অন্ধ ছিল, তাই ইন্দ্রর ভেতরের ছোটোখাটো পরিবর্তনগুলো ওর চোখে পড়েনি। কিন্তু তিতির ঠিকই বলেছে, মানুষ যখন কোনো সমান্তরাল বা বিপজ্জনক জীবন বাঁচতে শুরু করে তখন তার আচরণে সূক্ষ্ম কিছু বদল আসবেই। আমরা যখন বারান্দা থেকে আবার ঘরের ভেতরে ঢুকলাম তখন সাব ইন্সপেক্টর বাবু বিদায় নিচ্ছেন। ইন্দ্রর বাবাকে আশ্বস্ত করে বললেন, আমরা ওই ভুয়ো নম্বর প্লেটের স্করপিও গাড়িটার ট্র্যাক খোঁজার চেষ্টা করছি। বাইপাসের পরের দিকের সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে, কোনো খবর পেলেই জানাবো। দরজার কাছে গিয়ে ইন্সপেক্টর আবার ঘুরে মিতের সামনে এসে একগাল হেসে হাতটা বাড়িয়ে দিলেন। তারপর বললেন, আগে বলবেন তো মশাই, আপনি যে মৃত্যুঞ্জয় দত্ত সেটা তো এতক্ষণ পরে থানা থেকে আমায় জানানো হলো। আপনার নাম আমি শুনেছি, এবারে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা হবে। পুলিশ চলে যাওয়ার পর ঘরটা যেন আরও বেশি নিস্তব্ধ হয়ে গেল। কাকিমা ওষুধ খেয়ে একটু থিতু হয়েছেন। তিস্তা ওর মাথার কাছে বসে হাত বোলাচ্ছে, কিন্তু তিস্তার চোখ দুটো যেন শূন্য, কোনো এক অজানা আতঙ্কে পাথর হয়ে গেছে সে। মিত সোজা গিয়ে তিস্তার মুখোমুখি দাঁড়ালো, অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জিজ্ঞেস করলো, তিস্তা, একটা কথা খুব মন দিয়ে ভেবে উত্তর দাও। গত 1 বা 2 মাসে ইন্দ্রর আচরণে এমন কোনো পরিবর্তন কি তোমার চোখে পড়েছে যা আগে ছিল না? খুব ছোট কোনো ব্যাপারও হতে পারে। তিস্তা চমকে মিতের দিকে তাকালো, কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়ল, না তেমন তো কিছু। বলতে বলতে হঠাৎই থেমে গেল, ওর চোখের মণি দুটো সামান্য কেঁপে উঠল। কি মনে পড়ছে তিস্তা? লুকোস না প্লিজ, ইন্দ্রকে ফিরে পাওয়ার জন্য সবটা জানা দরকার। আমি বলে উঠলাম। তিস্তা একটা শুকনো ঢোক গিলে বলল, আসলে গত মাসখানেক ধরে ইন্দ্র খুব মাঝরাতে অনলাইনে থাকতো। আগেও 11টা 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়তো, কিন্তু ইদানিং দেখতাম রাত 2টো 2:30টেতেও ওর হোয়াটসঅ্যাপ অনলাইন দেখাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে ওর আর আমার মধ্যে বেশ 2-1বার ছোটোখাটো ঝামেলাও হয়ে গেছে। আমি একদিন খুব চেপে জিজ্ঞেস করায় বলেছিল অফিসের ইউএস ক্লায়েন্টের প্রজেক্টের কাজ চলছে, আর আর ওর ফোনে ইদানিং একটা নতুন পাসওয়ার্ড দেওয়া ছিল যেটা ও আমাকে কোনোদিন জানায়নি, অথচ আগে আমরা একে অপরের ফোনের পাসওয়ার্ড জানতাম। মিত আমার দিকে তাকালো। তিস্তার কথা শেষ হতেই ঘরের কোণে দাঁড়িয়ে থাকা ইন্দ্রর বাবা দীর্ঘশ্বাস ফেলে তিস্তার কথা সমর্থন করলেন। ওর গলায় এতক্ষণের কান্নার বদলে এবার এক তীব্র সংশয় আর আক্ষেপের সুর শুনতে পেলাম। উনি মিতের দিকে তাকিয়ে বললেন, তিস্তা ঠিকই বলেছে বাবা, আমি নিজেই ইদানিং লক্ষ্য করেছি মাঝরাতে যখনই আমার ঘুম ভাঙত দেখতাম ওর ঘরে দরজার তলা দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে। 1-2বার রাতে জল খেতে উঠে আমি ওর ঘরে গিয়েছি, দেখতাম পুরো অন্ধকার ঘরে শুধু কম্পিউটারের ওই নীলচে আলোটা ওর মুখে এসে পড়েছে, আর ও একা একা কি যেন খুটখাট করে চলেছে। আমি জিজ্ঞেস করলে চট করে স্ক্রিনটা মিনিমাইজ করে দিত, কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়তো, বলতো, বাবা প্রজেক্টের ডেডলাইন আছে, তুমি ঘুমো। আমি ভেবেছিলাম ছেলেটা বুঝি কেরিয়ার গড়ার জন্য খাটছে, কিন্তু এখন মনে হচ্ছে সবটা কি এতটাই স্বাভাবিক ছিল? কাকিমা পাশ থেকে চিৎকার করে উঠলেন, তুমিও যেমন, ছেলেটা রাত জেগে খাটতো আর তুমি এখন ওর নামে উল্টোপাল্টা ভাবছো। আহা, আমি ভাবছি না গিন্নি, কিন্তু পরিস্থিতি তো স্বাভাবিক নয়। ইন্দ্রর বাবা মাথা নিচু করলেন। তারপর কাকিমার পাশে বসে বললেন, একটা কথা মাথায় রেখো, তোমার ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে কিন্তু কেউ গাড়িতে তুলে নিয়ে যায়নি, সে স্বেচ্ছায় সেই গাড়িতে উঠেছিল। কাকিমা মিতের দিকে তাকিয়ে বললেন, তোমার কাকু যা বলছেন বা পুলিশ বা তোমরা সবাই মিলে যা বলছো, এখনো পর্যন্ত ইন্দ্রর ব্যাপারটা দেখে তোমার কি মনে হচ্ছে বাবা? মিত খানিকক্ষণ চিন্তা করে চশমাটা একবার চোখ থেকে খুলল, তারপর কাকিমার দিকে তাকিয়ে বলল, দেখুন, যদিও তদন্ত এগোলে সবটা ভালোভাবে ক্লিয়ার হবে, তবু আমার যা মনে হচ্ছে তাতে এটুকু তো স্পষ্ট যে ওই স্করপিও গাড়িতে যারা ছিল তারা ইন্দ্রর অপরিচিত নয়, আর সেই গাড়ি করে কোথাও গিয়ে আপনার ছেলে আটকে পড়েছে এবং বাড়িতে খবর দিতে পারছে না, মানে সেই পরিচিত মানুষগুলো খুব একটা ভালো তো নয় বটেই, তার মানে কিছু খারাপ মানুষের সংস্পর্শে তো ইন্দ্র অবশ্যই এসেছিল।
এবার সেটা কী কারণে এসেছিল বা আসতে বাধ্য হয়েছিল সেটা খুঁজে আমাদের বার করতে হবে। তিস্তা বলল, তবে ইন্দ্রকে তারা নিশ্চয়ই খুব একটা বিপদে ফেলবে না, কারণ ওকে তো ওরা জোর করে তুলে নিয়ে যায়নি। ঘরে থাকা কাঠের চেয়ারটায় বসে মিত এবার তিস্তার দিকে তাকালো, তারপর বলল, আমি যদি খুব একটা ভুল না করে থাকি তবে ইন্দ্রকে কিডন্যাপই করা হয়েছে। ইন্দ্রর বাবা চমকে উঠে মিতের দিকে তাকালেন। কি বলছো মৃত্যুঞ্জয়? ঠিকই বলছি আঙ্কেল, ইন্দ্র সম্ভবত কিছু একটা দেওয়ার জন্য ওই গাড়ির কাছে গিয়েছিল এবং জায়গাটা ফাঁকা ছিল বলে চাবিটা তখনও বাইকে ঝোলানো ছিল। তার মানে ও ভেবেছিল জিনিসটা হ্যান্ড ওভার করে ও আবার বাইকে ফিরে আসবে, কিন্তু কোনো কারণে ওই গাড়িতে ওকে উঠতে হলো। সেই জন্যই ও তখন পিছন ফিরে একবার নিজের বাইকটা দেখেছিল, কারণ ওর ভালোই জানা আছে বাইক থেকে চাবিটা ঝুলছে। এবার যে জিনিসটা খুব নোটিশ করার মতন ব্যাপার সেটা হলো, ইন্দ্র যেই মুহূর্তে গাড়িতে উঠল গাড়িটা তীব্র বেগে ওখান থেকে বেরিয়ে গেল। এমনও হতে পারে ইন্দ্র ওঠার পরেই ওকে আর নামার কোনো সুযোগ না দিয়ে গাড়িটা ওকে ওখান থেকে নিয়ে চলে গেল। অর্থাৎ এটা একটা প্রি প্ল্যান্ড কিডন্যাপিং। মিতের এই অখাট্য যুক্তি শুনে ঘরের সবার মুখে রং বদলে গেল। তিস্তা দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল। যদি মিতের কথাই সত্যি হয় তবে ইন্দ্র এই মুহূর্তে এক ভয়ানক বিপদের মুখে দাঁড়িয়ে আছে। মিত ঘড়ির দিকে তাকালো। রাত এখন 2:30। ঘরের থমথমে পরিবেশটা যেন আরও ভারী হয়ে উঠেছে। কাকিমা ক্লান্তিতে সোফায় মাথা হেলিয়ে চোখ বুজেছেন। তিস্তার চোখের জল শুকিয়ে সেখানে এখন এক চরম অনিশ্চয়তা। মিত একটা দীর্ঘশ্বাস ফেলে মেসোমশাইয়ের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, এখন রাত 2:30 বাজে। এই মুহূর্তে আর নতুন করে কিছু করা সম্ভব নয়। আপনারা জোর করে হলেও একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। শরীর ভেঙে পড়লে কিন্তু ধকল সামলাতে পারবেন না। পুলিশ অলরেডি অ্যালার্ট, ওনারা ওনাদের মতো করে বাইপাসের সিসিটিভিগুলো ট্র্যাক করছেন। আমি বরং এখন বাড়ি ফিরি। আমাকেও পুরো ব্যাপারটা নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দেখি সকালের মধ্যে কোনো নতুন সূত্র মাথায় আসে কিনা। মেসোমশাই মিতের হাত দুটো ধরে বললেন, তুমি এখন আমাদের ভরসা বাবা। এভাবে বলবেন না আঙ্কেল, ইন্দ্র আমার বন্ধুই হয়, কিছু করতে পারলে আমারও ভালো লাগবে। তিস্তা কোনো কথা বলল না, শুধু শূন্য চোখের মিতের দিকে তাকালো। বেরোনোর সময় আমি কোনো কথা না বলে তিস্তার মাথায় একবার হাত রাখলাম। সে জল ভরা চোখে আমার দিকে তাকালো। আমি আর মিত যখন ওদের বাড়ি থেকে বেরোলাম তখন বাইরের রাস্তাটা একদম নিঝুম। তিস্তার থমথমে চোখ মুখ আমি কিছুতেই মাথা থেকে বের করতে পারছিলাম না। খুব খারাপ লাগছিল মেয়েটার জন্য। রাতের কলকাতা যেন একটা রহস্য বুকে নিয়ে ঘুমোচ্ছে। আমার বাড়ির সামনে ল্যাম্পপোস্টের ম্লান আলোটার নিচে এসে মিত দাঁড়ালো। আমি বাইক থেকে নেমে গেলাম। পকেট থেকে ফোনটা বের করে দেখালো তিতিরের একটা মেসেজ এসে পড়ে আছে। বাড়ি ফিরেছিস? আমি মুচকি হাসলাম। আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষেরই স্বার্থপর হয়ে ওঠার মধ্যেও দু একটা সম্পর্ক এখনও কারো কারো জীবনে থাকে, যেখানে কোনো লাভ ক্ষতির পরোয়া না করেও মানুষ মানুষের খোঁজ নেয়। দেখলাম মিত আলতো হেসে টাইপ করলো, ওখান থেকে বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই ফিরবো, তুই ঘুমা, কাল ইন্টারভিউ আছে। পরের দিন সকাল 9টা নাগাদ মিতের ফোনে আমার ঘুম ভাঙলো। ধরফর করে উঠে বসে ফোনটা রিসিভ করলাম। কী রে মিত, কোনো খবর পেলি? আমার গলার আওয়াজটা তখনও ঘুমে জড়ানো। ওপাশ থেকে মিতের গলা ভেসে এলো, একদম শান্ত কিন্তু চনমনে। নীল, তুই এখনো ঘুমোচ্ছিস? জলদি তৈরি হয়ে নে। আমি অলরেডি বাইপাসে সায়েন্স সিটি ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে আছি। কাল রাতের সেই সাব ইন্সপেক্টরের সাথে আমার কথা হয়েছে, ওনারা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছেন। আমি এক লাফে খাট থেকে নেমে বললাম, কি ফুটেজ? ওই কালো স্করপিও গাড়িটার? হ্যাঁ, কিন্তু সায়েন্স সিটির মোড় পার হওয়ার পরেই গাড়িটা যেন ভুতুরে উপায়ে হাওয়া হয়ে গেছে। কোনো ট্রাফিক ক্যামেরায় ওটাকে আর ট্র্যাক করা যায়নি। তুই আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে সায়েন্স সিটির মোড়ে আয়, বাকিটা সামনাসামনি বলছি। আমি আর দেরি না করে দ্রুত তৈরি হয়ে নিলাম। ঠিক 9:45 নাগাদ আমি সায়েন্স সিটির মোড়ে পৌঁছলাম। দূর থেকেই দেখলাম মিত একটা চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে চশমাটা মুছে আবার চোখে পড়ছে। ওর চোখের নিচে হালকা কালচে ছোপ। বোঝা যাচ্ছে কাল রাতে বাড়ি ফিরেও ব্যাটা এক ফোঁটা ঘুমোয়নি, মগজকে অবিরাম ছুটিয়েছে। কিরে ভাই, সারা রাত দু চোখের পাতা এক করেছিস বলে তো মনে হচ্ছে না। ঘুম আসছিল না রে। তিস্তার কান্না ভেজা চোখ দুটো আর আঙ্কেল আন্টির অসহায় মুখগুলো আমাকে কেমন তাড়া করে বেড়াচ্ছে। হঠাৎ ওর হাতের ফোনটা আবার কেঁপে উঠল। ফোনের দিকে না তাকিয়েই মিত আমায় বলল, তিতির ফোন করেছে নির্ঘাত। মুচকি হেসে আমি বললাম, ফোনটা ধরে নে। ওর ইন্টারভিউ আছে বলছিলি। ওনার ফোন না ধরে আমি সাধারণত থাকি না। গর্দান যাওয়ার ভয় নেই নাকি?
মিত ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে তিতিরের সেই চেনা মিষ্টি গলাটা ভেসে এলো। চারপাশটা গাড়ির আওয়াজে মুখর হলেও আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, কিরে এখনো তুই ওই কেসটা নিয়ে ছুটছিস তো? সারা রাত ঘুমোসনি? চোখ দুটো নিশ্চয়ই জবা ফুলের মতো লাল হয়ে আছে। মিত চশমাটা নাকের ওপর একটু ঠিক করে নিয়ে গলার স্বরটা নরম করে বলল, আরে না না বাবা, একটু আগে নীল বলছিল আমার চোখ নাকি একদম ফ্রেশ দেখাচ্ছে। তুই বল, তুই তৈরি তো? আর ঠিক আধ ঘন্টা পর তোর ইন্টারভিউ। ধুর, আমার ভীষণ হাত পা কাঁপছে রে মিত। পেটের ভেতর কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। যদি প্যানেলের লোকগুলোর সামনে গিয়ে সব ভুলে যাই। তুই পাশে থাকলে বোধহয় একটু সাহস পেতাম। তিতিরের গলায় স্পষ্ট একরাশ টেনশন আর আকুলতা। মিত হালকা একটু শব্দ করে হাসল। ওর গলার সে চরমনে ভাবটা এক নিমেষে তিতিরের সমস্ত ভয় তাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ও বলল, শোন তিতির, তুই একবার মনে করে দেখ, কলেজে তুই যখন স্টেজে উঠে ডিবেট করতিস তখন উল্টো দিকের বাঘা বাঘা প্রতিপক্ষ জল খেত, মনে আছে? আর আজ একটা ইন্টারভিউ বোর্ডের সামনে তুই ভয় পাচ্ছিস। একদম প্যানিক করবি না। তোকে যে প্রশ্নগুলো করবে তুই তার চেয়ে অনেক বেশি জানিস। জাস্ট ডিপ ব্রিথ আর ভাববি তুই তোর বেস্টটা দিতে যাচ্ছিস। ওপাশ থেকে তিতির একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই সত্যি লাজবাব। 1 মিনিটে মানুষের কনফিডেন্স ডাবল করে দিতে পারিস। কিন্তু মিত, তুই নিজের খেয়াল রাখছিস তো? বেশি রিস্ক নিস না প্লিজ, তোকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। মিতের চোখে তখন এক অদ্ভুত ভালো লাগার ছোঁয়া। ও মৃদু গলায় বলল, তোর এই টেনশনটাই তো আমাকে বাঁচিয়ে রাখে রে। তুই একদম চিন্তা করিস না, নীল আমার সাথেই আছে। তুই এবার ফোনটা রাখ, চোখ দুটো বন্ধ করে শান্ত হয়ে বস। ইন্টারভিউ দিয়ে বেরিয়েই আমাকে একটা কল করবি, কেমন? আচ্ছা বাবা, করব। তুই সাবধানে থাকিস। অল দ্য বেস্ট। তোকে অল দ্য বেস্ট, রকেট। ফোনটা কাটার আগে একদম শেষ মুহূর্তে মিত ফোন কানে নিয়ে ওপাশে ঘুরে গেল। আমি বুঝলাম গোটা পৃথিবীর চোখে ধুলো দিয়ে হালকা একটা চুমু ভেসে যাবে এবার ইথার তরঙ্গে তিতিরের উদ্দেশ্যে। তারপরে ফোনটা কেটে পকেটে রাখলো। ওর মুখের সে মিষ্টি হাসির রেশটা তখনও কাটেনি। অবাক হয়ে দেখলাম তিতিরের সাথে এই 2 মিনিটের কথোপকথন যেন মিতের ভেতরের সমস্ত ক্লান্তি এক ঝটকায় ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আমি ওর কাঁধে একটা ধাক্কা দিয়ে হেসে বললাম, কি মৃত্যুঞ্জয় বাবু, রিচার্জ হয়ে নিলেন তো? ও হাসলো, তারপরে বলল, আমরা এখন যাব অন্য একটা জায়গায়। কোথায়? ইন্দ্রর অফিসে, সল্টলেক সেক্টর 5। কাল আঙ্কেল আর তিস্তা ওর আচরণের যে বদলগুলোর কথা বলল, মাঝরাতে অনলাইন থাকা, ফোনের পাসওয়ার্ড চেঞ্জ, সেগুলো কোনো সাধারণ আইটি প্রজেক্টের লক্ষণ নয়। ও ওখানকার কাজের আড়ালে নিজের সিস্টেমে বসে অন্য কিছু করছিল, আর সেটার সূত্র ওর অফিস থেকে সবচেয়ে ভালো মিলবে। কিন্তু আঙ্কেল যে বললেন, ও বলেছিল ওদের অফিসে ইউএসের কি প্রজেক্ট চলছে। চল একবার ওখান থেকে ঘুরে আসি, তাহলেই সত্যি মিথ্যের ফারাকটা বোঝা যাবে। আমার ইন্দ্রর আচরণ খুব একটা স্বাভাবিক লাগেনি। ঠিক বেলা 10:30 নাগাদ আমরা সেক্টর 5-এর একটা নামী আইটি সংস্থার গ্ল্যামারাস কাচের বহুতলের সামনে এসে নামলাম। ইন্দ্র এখানে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। মিত মেসোমশাইয়ের কাছ থেকে সকালেই ইন্দ্র টিমের প্রজেক্ট ম্যানেজার মৃণাল বাবুর নম্বর জোগাড় করে ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছিল। আমরা যখন মৃণাল বাবুর কেবিনে গিয়ে বসলাম তখন ইন্দ্র নিখোঁজ হওয়ার খবর শুনে উনি রীতিমতো আকাশ থেকে পড়লেন। ওর কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইন্দ্র মিসিং? সে কি মশাই? কিন্তু সত্যি বলতে কি, গত 1.5 মাস ধরে ছেলেটার যা পারফরমেন্স যাচ্ছিল তাতে ও যে কোনো বড় কোনো ঝামেলায় জড়িয়েছে সেটা আমি আন্দাজ করতে পারছিলাম। আমি আর মিত একসঙ্গে সোজা হয়ে বসলাম। মিত তীক্ষ্ণ চোখে চেয়ে জিজ্ঞেস করলো, কীরকম ঝামেলা মৃণাল বাবু, একটু খোলসা করে বলবেন? মৃণাল বাবু বললেন, ইন্দ্র আমাদের টিমের অন্যতম সেরা আর ব্রিলিয়ান্ট কোডার ছিল, কিন্তু ইদানিং ও কোডিংয়ে এমন সব মারাত্মক ভুল করছিল যা কোনো ফ্রেশার ট্রেনিংও করবে না। সব সময় কেমন যেন নার্ভাস আর অন্যমনস্ক থাকতো। আর ওর ফ্যামিলি বা তিস্তাকে ও যে ইউএস ক্লায়েন্টের নাইট শিফটের কথা বলেছিল সে তো সম্পূর্ণ মিথ্যে। আমাদের এই প্রজেক্টের ইউএস ক্লায়েন্টের কাজ 3 মাস আগে অফিসিয়ালি শেষ হয়ে গেছে। এখন সব জেনারেলে 9 to 6 ডিউটি হয়। ও রাত জেগে কি কাজ করতো তা আমাদের জানা নেই। মিথের চোয়ালটা শক্ত হয়ে গেল। ও একটু ঝুঁকে এসে জিজ্ঞেস করলো, ওর অফিসের কাজের কম্পিউটারে কি অন্য কোনো অস্বাভাবিক কিছু আপনাদের আইটি সিকিউরিটির চোখে পড়েছিল? মৃণাল বাবু কিছুটা ইতস্তত করলেন,
তারপর গলাটা নামিয়ে বললেন, আমাদের আইটি সিকিউরিটি টিম একবার আমাকে অফিসিয়ালি ওয়ার্নিং পাঠিয়েছিল। ইন্দ্র নাকি অফিসের সিস্টেমে বসে কাজের ফাঁকে ফাঁকে টর ব্রাউজার ব্যবহার করার চেষ্টা করছিল। আমাদের কোম্পানির ফায়ারওয়াল ওটাকে ট্র্যাক করে ব্লক করতেই ও অফিস ল্যাপটপ ছেড়ে নিজের পার্সোনাল ল্যাপটপে কাজ করা শুরু করে। আমি আর আমাদের আরেকজন সিনিয়র একদিন খুব চেপে ধরায় বলেছিল ও নাকি পার্সোনাল কোনো ক্রিপ্টোকারেন্সির ব্লকচেন রিসার্চ করছে। ও অত্যন্ত ট্যালেন্টেড ছেলে, তাই আমরা আর বেশি ঘাটাইনি। কিন্তু এখন তো দেখছি। এখনকার মতো এই পর্যন্ত থাক। এই গল্পের অন্তিম পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের এই রহস্যময় গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।